আজকে ভিডিওতে রায়মাটির প্রশ্নবিদরা 2024 ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে তৃতীয় পরীক্ষায় মূল্যায়নে যে 1 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে অর্থাৎ বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। একে আছে নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত, এটা হবে মকরক্রান্তি রেখা। 2 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার অপর নাম, এটা হবে মূলমধ্য রেখা। 3 পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি, এটা হবে নিরক্ষরেখায়। 4 সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয়, এটা হবে গোধূলি। 5 চরমভাবাপন্ন জলবায়ু দেখা যায়, এটা দিল্লি শহরে। 6 পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলে সমউষ্ণ রেখা। 7 যানবাহন দ্বারা যে বিষাক্ত গ্যাস বায়ুতে মেশে তা হলো, এটা হবে কার্বন মনোক্সাইড। 8 আর্থ আওয়ার প্রথম পালিত হয়, এটা হবে অস্ট্রেলিয়ায়। 9 শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রটি হলো, এটা হবে ডেসিবেল মিটার। 10 দুটি পর্বতের মাঝের নিচু অংশ, এটা হবে উপত্যকা নামে পরিচিত। এরপরে 11তে যেটা হচ্ছে চা কফি ও বিভিন্ন ধরনের মশলার চাষ ভালো হয়, এটা হবে পার্বত্য অঞ্চলের মাটিতে। 12 অ্যান্টিবায়োটিকের কাজ করে ও চামড়া রোগ সারা, এটা হবে কালমেঘ পাতা। 13 জলদাপাড়া অভয়ারণ্য যে পশুর জন্য বিখ্যাত তা হলো, এটা হবে একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার। 14 চা উৎপাদনের জন্য বিখ্যাত রাজ্যটি হলো, এটা হবে অসম। 15 উত্তর পূর্বাঞ্চলে আদিবাসীরা বন কেটে ও পুড়িয়ে যে চাষ করে তাকে বলে, এটা হবে ঝুম চাষ। 16 2রা অক্টোবর পালিত হয়, এটা হবে গান্ধী জয়ন্তী। 17 পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে, এটা হবে ব্যাবিলনে। 18 মানচিত্র অঙ্কনবিদ্যাকে বলা হয়, এটা হবে কার্টোগ্রাফি। এরপরে 2 দিকে আছে শূন্যস্থান পূরণ করো। 2 দিকে 1 যেটা আছে অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত কিন্তু দ্রাঘিমা রেখাগুলি, এটা হবে অর্ধবৃত্ত। 2 আন্তর্জাতিক তারিখ রেখা, এটা হবে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত। 3 কোনো অঞ্চলের প্রায় 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা হলো ওই অঞ্চলের জলবায়ু। 4 এটা হবে উনুন থেকে ঘরের বাতাসে সব থেকে বেশি দূষণ ছড়ায়। 5 সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুর চাপ তত এটা হবে কমতে থাকে। 6 গারো উপজাতি ভারতে, এটা হবে মেঘালয় রাজ্যের বাসিন্দা। 7 তুলো একটি তন্তু জাতীয় ফসলের উদাহরণ। 8 মানচিত্রে হলুদ রং ব্যবহৃত হয় কৃষিজমি বোঝানোর জন্য। এরপরে 3 যেটা আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 আছে সাদ্রাদ্বীপ কোন পর্বতের আরেক নাম, এটা হবে পশ্চিমঘাট পর্বতের। 2 দিকে আছে 2টি পৃথক গ্লাসে জল গরম করা হচ্ছে, একটি গ্লাসের জলের তাপমাত্রা 212 ডিগ্রি ফারেনহাইট এবং অন্য গ্লাসের জলের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস করা হলো। কোন গ্লাসটি বেশি উত্তপ্ত হবে? এখানে হচ্ছে 2টি গ্লাসের উষ্ণতা সমান হবে। এরপর 3 আছে গাছের পাতাগুলি কখনো কখনো কাঁটায় পরিণত হয়, এরকম একটি উদ্ভিদের নাম লেখো, এটা হবে ফণিমনসা। এরপর 4 আছে বারাণসী নামক বিখ্যাত তীর্থস্থানটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? বারাণসী নামক বিখ্যাত তীর্থস্থানটি, এটা হবে গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে। এরপর 4 আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 আছে কোন অক্ষরেখাটির দৈর্ঘ্য সবচেয়ে বড়, এর মান উল্লেখ করো। এর উত্তরটি হবে নিরক্ষরেখার দৈর্ঘ্য সবচেয়ে বড়, এর মান হলো 0 ডিগ্রি। এরপর 2 আছে গ্রামাঞ্চলের তুলনায় শহরে শব্দ দূষণের প্রভাব বেশি কেন? এর উত্তরটি হলো সাধারণ গ্রামাঞ্চলের তুলনায় শহরের মানুষের ওপর শব্দ দূষণের প্রভাব অনেক বেশি, কারণ শহরে যেমন যানবাহনের সংখ্যা বেশি তেমনি কোলাহলের পরিমাণও অনেক, যার ফলে গ্রামাঞ্চলের তুলনায় শহরে শব্দ দূষণের প্রভাব বেশি। এরপরে 3 আছে হিন্দুদের 2টি ধর্মীয় উৎসবের নাম লেখো। হিন্দুদের 2টি ধর্মীয় উৎসবের নাম হলো দীপাবলি ও হোলি। এরপরে 4 আছে ভারতে অবস্থিত 2টি আগ্নেয় দ্বীপের নাম লেখো। ভারতে অবস্থিত 2টি আগ্নেয় দ্বীপের নাম হলো ব্যারেন ও নারকোন্ডাম। এরপরে 5 আছে নিম্নলিখিত প্রশ্নগুলি যথার্থ উত্তর দাও। 1 আছে AM ও PM বলতে কি বোঝো? রেল স্টেশনের ঘড়িতে রাত্রি 12টাকে কিভাবে দেখানো হয়? রেল স্টেশনের ঘড়িতে রাত্রি 12টাকে 00
আওয়ার্স দেখানো হয়। এর আগের প্রশ্নের উত্তরটি হলো AM। এর পুরো কথা হলো অ্যান্টি মেরিডিয়ান, অর্থাৎ মধ্যাহ্নের পূর্বের সময়। অ্যান্টি অর্থাৎ পূর্ব, মেরিডিয়ান হচ্ছে মধ্যাহ্ন। রাত 12টার পর থেকে দুপুর 12টার পূর্ব পর্যন্ত সময়কালকে বলা হয় AM। এরপর এটা হচ্ছে PM। PMের পুরো কথা হলো পোস্ট মেরিডিয়ান, অর্থাৎ মধ্যাহ্নের পরবর্তী সময়। পোস্ট হচ্ছে পরবর্তী। দুপুর 12টার পর থেকে রাত 12টার আগে পর্যন্ত সময়কে বলা হয় PM। এরপরে দুইটা হচ্ছে হিমমণ্ডল পৃথিবীর কোন অঞ্চলে দেখা যায় এবং কেন? এর উত্তরটি হলো সুমেরু বৃত্ত থেকে উত্তর মেরু এবং কুমেরু বৃত্ত থেকে দক্ষিণ মেরু মাঝে অঞ্চলে হিমমণ্ডল দেখা যায়, কারণ সূর্যরশ্মি সারা বছর বেশি তীর্যকভাবে পড়ায় এই অঞ্চলে সবচেয়ে কম উত্তপ্ত হয়, তাই সারা বছর ধরে বেশ ঠান্ডা থাকে। এরপরে এটা হচ্ছে বায়ু দূষণ প্রতিকারের জন্য তুমি গ্রহণ করতে পারো এমন 3টি উপায় লেখো। এর উত্তরটি হলো আমাদের কিছু অসতর্কিত কাজকর্মই আমাদের ঘরের বায়ু দূষণের জন্য দায়ী, তাই আমাদেরকে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। যেমন এক হচ্ছে চিমনির ব্যবহার। ঘরের ভিতর উনুন বা গ্যাস বা স্টোভে রান্নার সময় ধোঁয়া বাইরে বেরোনোর জন্য ঘর খোলামেলা রাখা উচিত, চিমনি ব্যবহার করা উচিত। এরপর এটা হচ্ছে ঢাকা দেওয়া আবর্জনা পাত্র ব্যবহার। ঘরের ভিতরের আবর্জনা ফেলা পাত্র সবসময় ঢাকা দিয়ে রাখা উচিত। এরপর এটা আছে মশারির ব্যবহার। মশা তাড়ানোর জন্য ধূপ না জ্বালিয়ে মশারির ব্যবহার করলে স্বাস্থ্যের ক্ষতি হবে না। এরপর 4টা আছে ঘরে ধূমপান না করা। ঘরের মধ্যে ধূমপানে বাধা দেওয়া এবং ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে ধূমপানকারীকে বুঝিয়ে বলা উচিত। এরপরে 4টা আছে মানচিত্রের অপরিহার্য উপাদানগুলির মধ্যে যে কোনো 3টি উল্লেখ করো। মানচিত্রের অপরিহার্য উপাদানগুলির মধ্যে হলো যেমন কাগজ, শিরোনাম, নির্দেশিকা। কাগজ হচ্ছে মানচিত্র আঁকতে কাগজের প্রয়োজন হয়। এরপরে যেটা আছে শিরোনাম হচ্ছে কিসের মানচিত্র তা চিনতে শিরোনাম প্রয়োজন হয়। এরপর এটা হচ্ছে নির্দেশিকা। মানচিত্র থেকে কোনো স্থানের সঠিক অবস্থান নির্ণয় করতে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার প্রয়োজন হয়। এরপরে 6টা আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়। এর উত্তরটি হলো সূর্যতাপে নদ নদী, জলাশয়, সাগর, মহাসাগর থেকে জল বাষ্প হয়ে বাতাসে মেশে বায়ুতে জলীয় বাষ্প যুক্ত হলে বাতাস আর্দ্র ও হালকা হয়ে পড়ে। হালকা আর্দ্র বায়ু সহজেই ওপরের দিকে উঠে যায়। ওপরের বায়ুর উষ্ণতা কম হয়, জলীয় বাষ্প শীতল হয়ে পড়ে। ঘনীভবন প্রক্রিয়ায় ধূলিকণাকে আশ্রয় করে ছোট ছোট জলকণা বা তুষারকণায় পরিণত হয়। এগুলি একত্রিত হয়ে মেঘরূপে আকাশে ভেসে বেড়ায়। এই কণাগুলি একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বড় হলে তা মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীতে বৃষ্টি আকারে ঝরে পড়ে। এ হচ্ছে বৃষ্টি সংঘটিত হয়। এরপরে 2টা আছে উত্তরের পার্বত্য অঞ্চলের প্রধান 2টি পর্বতশ্রেণীর নাম লেখো। উত্তরের পার্বত্য অঞ্চলের প্রধান 2টি পর্বতশ্রেণীর নাম হলো হিমালয় ও কারাকোরাম। এরপরে হচ্ছে গঙ্গার গতিপথের বর্ণনা দাও। এর উত্তরটি হলো ভারতের প্রধান ও দীর্ঘতম নদী হলো গঙ্গা। এর দৈর্ঘ্য 2525 কিমি। উৎস গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হয়েছে। গতিপথ গঙ্গা নদীর গতিপথ 3 ভাগে বিভক্ত, যথা এক হচ্ছে উচ্চগতি। উৎস থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চগতি উৎসের কাছে ভাগীরথী নামে প্রবাহিত হয়ে প্রথমে মন্দাকিনী ও পরে অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে এবং গঙ্গা নাম নিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়েছে। 2টি হচ্ছে মধ্যগতি। হরিদ্বার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত গঙ্গার মধ্যগতি। এই অংশে প্রবাহ পথ পূর্ব দিকে। এখানে যমুনা, সোন, গোমতী, গণ্ডক, কোশি প্রভৃতি উপনদী মিলিত হয়েছে। এরপর 3টি আছে নিম্নগতি। ধুলিয়ান থেকে মোহনা পর্যন্ত গঙ্গার নিম্নগতি। ধুলিয়ানের কাছে গঙ্গার 2টি শাখায় বিভক্ত হয়েছে। একটি শাখা পদ্মা নামে বাংলাদেশের মধ্য দিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়
এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। গঙ্গা তীরবর্তী শহর হরিদ্বার, দেরাদুন, এলাহাবাদ, কানপুর, বারাণসী, পাটনা, কলকাতা প্রভৃতি। এরপরে তিনিটা হচ্ছে পাট উৎপাদনে অনুকূল পরিবেশ আলোচনা করো, দুটি পানীয় ফসলের উদাহরণ দাও। দুটি পানীয় ফসলের উদাহরণ হলো চা, কফি। এর আগের প্রশ্নের উত্তরটি হলো, তোমরা এখান থেকে লিখে নেবে যে পাট হলো একটি গুরুত্বপূর্ণ তন্তুজ অর্থকরী ফসল। প্রথমে এটা হচ্ছে জলবায়ু, উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ুর ফসল হলো পাট। মৌসুমি জলবায়ু পাট চাষের পক্ষে আদর্শ বলে একে মৌসুমি ফসলও বলা হয়। একইটা হচ্ছে উষ্ণতা 28 ডিগ্রি সেলসিয়াস থেকে 36 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আদর্শ। উষ্ণ আবহাওয়া পাট চাষের পক্ষে অনুকূল। দুয়ে বৃষ্টিপাত 150 থেকে 200 সেমি বৃষ্টিপাত প্রয়োজন, অর্থাৎ পাট গাছ বৃদ্ধির জন্য ভারী বৃষ্টিপাত প্রয়োজন হলেও একটানা ভারী বৃষ্টিপাত চাষ গাছের ক্ষতি করে। তিনটা হচ্ছে আর্দ্রতা, পাট গাছ বৃদ্ধির সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 80 থেকে 90% থাকলে পাট গাছ খুব তাড়াতাড়ি বাড়ে। এরপর চারিটা হচ্ছে আবহাওয়া অবস্থা, পর্যাপ্ত সূর্যতাপ পাট গাছের পক্ষে উপযোগী হলেও মেঘলা আকাশ, বৃষ্টি না হওয়া বা প্রচুর বৃষ্টি পাট গাছের ক্ষতি করে। এরপর যেটা আছে মাটি, উর্বর পলিযুক্ত কাদামাটি ও ভারী দোআঁশ মাটি পাট চাষের পক্ষে বিশেষ উপযোগী। নদীর নিম্ন অববাহিকা ও প্লাবনভূমিতে নাইট্রোজেন ও পটাশের পরিমাণ বেশি থাকে বলে এই সকল অঞ্চলে মাটিতে পাট চাষ ভালো হয়। এরপরে সাথীদের হচ্ছে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও। প্রথমে একইটা হচ্ছে কারাকোরাম পর্বত, দুইটা হচ্ছে নর্মদা নদী, তিনটা হচ্ছে একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, চারিটা হচ্ছে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য অঞ্চল, পাঁচে আছে মরু জলবায়ু অঞ্চল। এগুলি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো, তোমরা গিয়ে একটু দেখে নেবে। তাহলে আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয় যে একই দাগে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।